আচ্ছা শোন, শুরু করি তাইলে। আজকে হচ্ছে নদী আর নৌকার আর কিছু টাইপ, মানে হচ্ছে আরো কয়েকটা টাইপে বলতে পারে সেটাকে, ওইটা কিছু দেখাবো। আর তারপরে যদি সুযোগ হয় তাহলে আমরা ভেক্টর রিলেটেড আরো কয়েকটা ম্যাথ করব। তো এরকম একটা ম্যাথ দিয়ে শুরু করতেছি। ধর আহ, উদ্দীপকটা এরকম। আচ্ছা ধর এটা হচ্ছে নদীর স্রোত এই বরাবর প্রবাহিত হচ্ছে। স্রোতের বেগ বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো স্রোতের বেগ হচ্ছে, এটা ধর স্রোতের বেগকে আগের দিন আমরা ইউ দিয়ে দেখাইছিলাম বোধহয়, তাই না? ইউ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আর এখন নৌকার যে বেগ, নৌকার বেগ সেটা ভি বেগে নৌকা পার হবে, এই নদীটা সোজাসুজি পার হবে। সো নৌকার বেগ হচ্ছে, পাশে লিখতেছি, নৌকার বেগটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এরকম যদি হয় তো আমাদের কোশ্চেনটা হচ্ছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে ন্যূনতম। আচ্ছা, আর নৌকার নদীর প্রস্থটা বলে দেই। নদীর যে প্রস্থ, নদীর প্রস্থটা দেওয়া আছে ডি, ধর 5 কিলোমিটার। ওকে, তো এখন আমাদের বলছে ন্যূনতম সময়ে নদী পার হলে ওই সময়ের মান কত, সময় কত বা টি কত। ওকে, এই ন্যূনতম সময় যদি, সবচেয়ে ছোট কত সময়ে নদীটা পার হওয়া যাবে এই বেগগুলা ইউজ করে। কোন টোন কিন্তু বলে দেওয়া নাই, সেটা আমরা পরে আসতেছি। আর আরেকটা হচ্ছে ন্যূনতম দূরত্বে, সরি আমি এখানে বানানটা মনে হয় ভুল লিখছি। ন্যূনতম ন্যূনতম দূরত্বে নদী পার হলে কত সময় লাগবে। এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝা লাগবে। একটা হচ্ছে সময় মিনিমাম হবে, আর একটা হচ্ছে দূরত্ব মিনিমাম হবে। তো একটা ব্যাপার, নর্মালি আমরা যে কোনো আহ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে সোজাসুজি দূরত্বটা হচ্ছে সবচেয়ে ছোট দূরত্ব, এবং নর্মালি সোজাসুজি গেলে সবচেয়ে কম সময় লাগে, এটা আমরা জানি। সবাই তো এটা বুঝি নাকি, যে এইখান থেকে ধর ওই নদীর পাড়ে আমি যে কোনো বিন্দুতেই যাই, যে দূরত্ব লাগবে একদম সরাসরি সোজা গেলে সবচেয়ে বেশি কম দূরত্বে যাইতে পারবো আমি। আর একটা হচ্ছে নর্মাল, যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সবচেয়ে সোজা দূরত্বে গেলে সবচেয়ে কম সময় লাগবে, এরকম ব্যাপারটা। কিন্তু যদি স্রোত থাকে নদীতে, তখন কিন্তু এই আমরা একই একই সাথে ন্যূনতম দূরত্ব আর ন্যূনতম সময় একসাথে পাবো না। মানে আমার যদি আমি এইটা চাই যে নদীটা আমি সবচেয়ে কম দূরত্ব, মানে আর কি সরাসরি সোজা দূরত্ব অতিক্রম করব, তখন আমি সময়টাকে মিনিমাম রাখতে পারবো না। কারণ কি? কারণ এই নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে, তো আমাকে যদি সোজাসুজি যাইতে হয়, আগের দিন দেখছিলাম সোজাসুজি যাওয়ার জন্য একটা কোণ করে রওনা দিতে হয়, সেটা হচ্ছে স্থূল কোণ ছিল। তার মানে এইভাবে আমার রওনা দিতে হবে যাতে আমি সোজাসুজি দূরত্বে পৌঁছাই। তখন কিন্তু স্রোত আমাকে ঠেলে ঠেলে ওইদিকে নিয়ে যাবে, এবং স্রোতের সাথে আমার যুদ্ধ করে ওখানে পৌঁছাইতে হবে, এরকম একটা ব্যাপার। তার মানে সেক্ষেত্রে আমার সময়টা ন্যূনতম থাকবে না, যদিও আমার দূরত্ব ন্যূনতম হচ্ছে। সবাই আমার কথাটা কি বুঝছিস? আমরা সরাসরি ওই সাইডে যাইতে চাচ্ছি, কিন্তু স্রোত আছে। তো আমরা আগের দিন দেখে আসছি যে আমাদের এই ক্ষেত্রে একটা স্থূল কোণ করে যাইতে হয়। আজকে আমরা ওটা বের করে নিব যে কত কোণ করে যাইতে হবে।
সেই ক্ষেত্রে আমরা দূরত্বটা সর্বনিম্ন যাব, কারণ স্রোত আমাদের এমনভাবে ঠেলবে যাতে আমরা এইখানে এসে পৌঁছাই। দূরত্বটা আমাদের সর্বনিম্ন হবে, বাট সময়টা সর্বনিম্ন হবে না। ওকে, তো সময়টা সর্বনিম্ন কখন হবে সেটা হচ্ছে যদি আমি একদম সোজা সাঁতার দিলাম বা নৌকা চালাইলাম, সোজা দিক ঠিক রেখে আমার নৌকার দিক, অথবা আমাদের ইসের কি বলে ওই সাঁতারুর ক্ষেত্রে সে সরাসরি সোজা সাঁতার দিল, তখন স্রোত তাকে ঠেলে ধরে এই পাশে নিয়ে আসলো, কিন্তু সে তখন স্রোতের সাথে যুদ্ধ করতেছে না, জাস্ট সোজা সে রওনা দিছে, স্রোত তাকে ঠেলে ওই সাইডে নিয়ে গেছে, ও স্রোতের বরাবরই গেছে, এরকম একটা অবস্থা যে স্রোতের সাহায্য নিয়ে গেছে ওই পারে। তো সেই ক্ষেত্রে সে তাড়াতাড়ি ওই পারে পৌঁছাইতে পারবে, কারণ স্রোতের সাথে তার যুদ্ধ করা লাগতেছে না, তাড়াতাড়ি ওই পারে পৌঁছাইতে পারবে, কিন্তু দূরত্ব তার এই মিনিমাম হবে না, দূরত্বটা তার সোজাসুজি দূরত্বে আসতে পারতেছে না, সে এরকম একটা বাঁকা দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে দূরত্বটা সে আর মিনিমাম রাখতে পারতেছে না। তার মানে নদী নৌকার ক্ষেত্রে বা সাঁতারু বা এই নদী পারাপারের ক্ষেত্রে স্রোত যদি থাকে, তুই কখনো একই সাথে দূরত্বকে মিনিমাম করলে সময়কে মিনিমাম করতে পারবি না। ওকে, সো এরকম দুইটা টাইপের কোশ্চেন আসতে পারে। সবাইকে আমার কথাটুকু বুঝছিস কিনা? আবির বুঝছিস? হ্যাঁ, যদি আমি স্থূলকোণে কত কোণে যাইতে হবে সেটা যাচ্ছি, যে আমি একটা নির্দিষ্ট স্থূলকোণ করে আমি একদম সর্বনিম্ন দূরত্বে যাইতে পারবো, কিন্তু তখন সময় সর্বনিম্ন হবে না, এই কারণে তখন আমি স্রোতের সাথে যুদ্ধ করে যাচ্ছি। ওকে, কারণ স্রোতটা ওইদিকে আমাকে ঠেলে ওই পারে নিয়ে যাচ্ছে, স্রোতের সাথে তখন একটা স্রোতের অনুকূলে প্রতিকূলে যাইতে হচ্ছে আমাকে, স্রোত কিন্তু এইদিকে, আমি যাচ্ছি এইদিকে, তাহলে অবশ্যই স্রোত আমাকে একটা ধাক্কা দিবে এবং স্রোতের সাথে যুদ্ধ করে আমার ওই পারে পৌঁছাইতে হবে। ওকে, আর যদি আমি নিজেকে জাস্ট স্রোতের উপরে ছেড়ে দিলাম, যে আমি দিক ঠিক রেখে এরকম সাঁতার দিলাম, স্রোত আমাকে ঠেলে ওই পাশে নিয়ে গেল, তখন আমি তাড়াতাড়ি ওই পাশে যাব, কিন্তু দূরত্বটা আমার অনেক বেশি হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এই দুই ক্ষেত্রে কোশ্চেনটা এভাবে আসতে পারে, তো আমরা এই নৌকার এই অঙ্কের জন্য, এই উদ্দীপকের জন্য করি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস আরমান? আচ্ছা, তাইলে এবারে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি ন্যূনতম সময়ে যাইতে চাই, তাহলে ন্যূনতম সময়ে যাওয়ার জন্য আমি বলছি যে স্রোতের সাহায্য নিব। তার মানে এবার আমরা কি করব, ন্যূনতম সময়ে যাওয়ার সময় সব সময় আমরা স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে রওনা দিতে হবে। নৌকার বেগটা হবে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে, মানে ভিটা হবে এবার, এটা যদি স্রোতের দিক হয়, এইটা হবে নৌকার বেগের দিক, ভি 15 কিলোমিটার/আওয়ার। ওকে, এই ক্ষেত্রে আমাদের লব্ধি বের করে নিতে হবে এরকম, যদি লব্ধি দরকার হয়, আমি অবশ্যই এখানে লব্ধি চাইনি, এটা হবে লব্ধি, মানে নৌকাটা এই বরাবর চলে যাবে। এবার আলফা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে একটা কথা নোট আকারে লিখে রাখতে পারিস, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে সর্বদা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এই কথাটা ফার্স্ট আগে লিখে ফেলি, তাহলে আমি এই প্রথমটার জন্য ম্যাথটা করতেছি। তাহলে গ নাম্বারের জন্য প্রথমে লিখে ফেল যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে বা সমকোণে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সময় বের করতে চাই, সুতরাং সময় মানে প্রয়োজনীয় সময়, সুতরাং প্রয়োজনীয় সময় ওই ন্যূনতম সময়টা টি ইকুয়ালস টু, আমাদের সময় ছিল দূরত্ব
বাই বেগ। এখন আসি আমি কোন এইখানে এই ক্ষেত্রে আমাদের এই যে এটা হচ্ছে নৌকার বেগ। তো নৌকার বেগের এখন আমি নৌকার বেগের যে ভেক্টরটা সেটা পুরাপুরি লম্ব বরাবর। তাইলে এর কি স্রোতের দিকে কোনো উপাংশ আছে? এর কি স্রোতের দিকে কোনো উপাংশ আছে? সবাই একটু ইয়া করিস। আমরা একটা ভেক্টরকে এভাবে দেখাইছিলাম, এই যে যদি বাঁকা থাকে এভাবে হেলানো থাকে তাহলে এরকম দুইটা উপাংশ পাওয়া যায়, তাই না? তো আস্তে আস্তে এইটাকে যদি আমরা আরো হেলাই দিই তাহলে এই উপাংশটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, এরকম ছিল। এটাকে যদি আমি একদম এরকম একদিকে করে ফেলি এটাকে, তাহলে আর উপরের দিকে কোনো উপাংশই পাবো না, কারণ এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। মনে পড়ে কি? এটা একদম প্রথম দিকে বুঝাইছিলাম। এই কোণটাকে আস্তে আস্তে হেলাই দিলে এই উপাংশটা বেড়ে যায়, ওই উপাংশ আস্তে আস্তে ছোট হইতে থাকে। এক সময় যদি আমি একদম সরাসরি এটাকে এই বরাবর করে ফেলি আনুভূমিক, তাহলে উলম্ব বরাবর কোনো উপাংশই থাকে না। আবার একইভাবে যদি আমি একটা ভেক্টরকে সরাসরি এই এরকম এইটাকেই যদি আমি এখন এরকম করে ফেলতে থাকি, এভাবে বাড়াই দিতে থাকি, তাহলে আনুভূমিক উপাংশটা কমে উপরের দিকে আসতে থাকবে, বাড়তে থাকবে। মানে এক সময় শুধু এটাই থাকবে যদি একদম সরাসরি সোজা হয়। তো এখন দেখতাই নৌকার বেগ যেটা একদম সরাসরি উলম্ব বরাবর বা নদীর প্রস্থ বরাবর আছে, তার কিন্তু স্রোতের দিকে কোনো উপাংশ নাই। এটুকু কি বোঝা গেছে? স্রোতের দিকে কোনো উপাংশ নাই, এটা বোঝা যায় আবির? আচ্ছা, তাইলে এই যে এই উলম্ব বরাবর যে দূরত্ব 5 কিলোমিটার, এটা অতিক্রম করতে এই বেগের পুরাটা ইউজ হবে। এটা অতিক্রম করতে এই বেগের পুরাটা ইউজ হবে। তার মানে এইখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে পুরা ভিটাই আমরা নিতে পারবো, পুরা ভিটাই আমরা নিতে পারতেছি। ওকে, কারণ উলম্ব বরাবর এর কোনো উপাংশ নষ্ট হয় নাই, যেটা স্রোতের দিকে আছে, পুরো অংশটাই উলম্ব বরাবর কাজ করতে পারতেছে। এইটুক সবাই বুঝছিস কিনা? এখানে ভি এই যে আনুভূমিক উপাংশ নাই, উলম্ব পুরাটাই উলম্ব উপাংশ, তার মানে ভেক্টরের পুরাটাই কাজ করতেছে। সবাই একটু বুঝছিস? দূরত্ব বাই বেগ। যদি যদি এমন হইতো যে এই বেগটা এরকম হেলানো থাকতো, তখন শুধু তার উলম্ব উপাংশটা নিতাম। তো এখন পুরাটাই তার উলম্বের দিকে আছে। বা এভাবেও চিন্তা করতে পারি, উলম্ব উপাংশটা আমরা কিভাবে আনি, ভি সাইন আলফা। সাইন আলফা, আলফার মানে এখানে 90 ডিগ্রি, তো সাইন 90 মানে 1, তো সেই ক্ষেত্রেও এটা ভি আসতেছে। কথা বোঝা যায়? ওকে, আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে ন্যূনতম সময়টা হবে সহজ, ডি হচ্ছে 5 কিলোমিটার আর এটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তাইলে 5/15 মানে হচ্ছে 1/3, 1/3 মানে কত আসতেছে? মানে হচ্ছে 0.33 বা 1/3 লিখতে পারি, সমস্যা নেই। 1/3 এটা কিন্তু আওয়ার হবে, ঘন্টায় হবে, কারণ এককটা ছিল কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকা ওই পারে যদি ন্যূনতম সময়ে যেতে চায়, তখন তার মিনিমাম সময়টা লাগবে 1/3 আওয়ার। সে যদি এই 90 ডিগ্রি না করে অন্য যে কোনো কোণে যায়, তখন সবসময় তার সময়টা এই 1/3 আওয়ারের তুলনায় বেশি লাগবে। এই 1/3 আওয়ারের তুলনায় বেশি লাগবে, সে যেভাবেই কোণ করে যাক। ওকে, এইটুকু সবাই বুঝছিস? আচ্ছা, এইবার আসি আমরা ন্যূনতম দূরত্ব। এবার গ নাম্বারে, আচ্ছা এটাকে মনে হয় ক নাম্বার দিছিলাম, তাই না? কোশ্চেনে আমি ক দিছিলাম না এটা, মেবি। আচ্ছা যা হোক, মানে নর্মালি অঙ্ক গ ঘতে আসে তো আমি ওভাবে লিখে ফেলছিলাম। আচ্ছা যা হোক, আচ্ছা তাহলে এটা ক। তো এইবার হচ্ছে ওই খ নাম্বারের জন্য যেটা লিখছিলাম, যে এবার ন্যূনতম দূরত্বে যদি এই নদীটা পার হইতে হয় তখন কত সময় লাগবে? তখন সময় অবশ্যই 1.5 আওয়ারের চেয়ে বেশি লাগবে। তো সেইটার জন্য আগে আমরা দেখে নিই, আমার ন্যূনতম দূরত্ব হচ্ছে এই যে 5 কিলোমিটার, যেটা সরাসরি সোজা যাইতে চাই আমি। এবার কিন্তু সোজা যেতে পারি নাই, আমার কিন্তু দূরত্ব এরকম বাঁকা একটা দূরত্ব চলে আসছে। তো সোজা যাওয়ার জন্য, একদম সরাসরি নদী পার হওয়ার জন্য সূক্ষ্ম কোণে রওনা দিতে হয়, যেটা আমরা আগের দিন পড়ছিলাম। তাহলে ওইটা আগে বের করে নিব, যে কত কোণে রওনা দিতে হবে, আলফার মানটা আগে বের করে নিব। তো ফার্স্টে এটা লিখে নিই যে
ধরি ন্যূনতম দূরত্বে নদী পার হতে আলফা কোণে যাত্রা করতে হবে। এটা ফার্স্টে লিখে নিলাম। তো এই যে তোরা সবসময় চিত্রটা এঁকে নিলে তোদের জন্য সুবিধা হবে, অবশ্য না আঁকলেও ক্ষতি নাই, এঁকে নিলে তোদের জন্যই বেটার। তো এইখানে পাশে আমি আবার চিত্রটা আঁকতেছি। এই বরাবর স্রোতের বেগকে দেখাইছিলাম, স্রোতের বেগ ছিল হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগটা ছিল ভি, যেটা ছিল 15 কিলোমিটার পার আওয়ার, এবং আমরা জানি এই ক্ষেত্রে স্থূলকোণ করে রওনা দিতে হবে যাতে সরাসরি ওই পারে পৌঁছানো যায়। তাহলে এটা হচ্ছে ভি 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে এমন ভাবে রওনা দিতে হবে যাতে লব্ধিটা ওই বরাবর হয়, মানে এরকম কিছু একটা, এই লব্ধিটা যাতে ওই বরাবর। ওকে, আচ্ছা, আর এটা তো দেওয়া ছিল পুরাটা 5 কিলোমিটার ডি। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে আমরা এবার লব্ধির কোণ জানি, 90, এটা কিন্তু লব্ধির কোণ মানে থিটা, আর আলফাটা জানি না, আলফাটা বের করে নিতে হবে। থিটা জানি 90 আর আলফাটা, আচ্ছা তাহলে এই যে আগের বার যেমন একটা প্রথমে লিখে নিলি যে এই ক্ষেত্রে ওই অবশ্যই আমরা 90 ডিগ্রি কোণে রওনা দিতে হয়েছিল আগের বার। এবার চাইলে নোটটা এটা খাতায় লিখে রাখতে পারিস যে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, দূরত্বে নদী পার হওয়ার সময় লব্ধির সাথে স্রোতের দিকের কোণটা 90 ডিগ্রি হবে। আগের বার ছিল স্রোতের দিকের সাথে নৌকার বা ওই সাঁতারুর কোণটা 90 ডিগ্রি, আর এবার লব্ধির সাথে স্রোতের দিকের কোণটা 90 ডিগ্রি হবে। এটাকে নোট আকারে লিখে রাখতে পারিস। আচ্ছা এবার আসি, তাহলে আমার আগে দেখিনি আলফা কত, আলফা কিন্তু আমরা জানি না, আলফাটা বের করে নিই। আলফা কত? তো আলফা বের করার জন্য আমরা আগের দিনের প্রসেসটা অ্যাপ্লাই করব, যে লব্ধির সূত্রটা, লব্ধির কোণের সূত্রটা ছিল টেন থিটা ইকুয়ালস টু, উপরে থাকতো কিউ সাইন আলফা, এখানে কিউ হচ্ছে ভি সাইন আলফা হচ্ছে জানেন, আলফা বের করা লাগবে, আর নিচে ছিল হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তো এখন টেন থিটার মান হচ্ছে এবার 90, থিটার মান 90, আর ভি সেটা হচ্ছে 15, সাইন আলফা জানি না, বের করব, আর এটা হচ্ছে 10 প্লাস 15 কজ আলফা। তো আমরা বলছিলাম যে 1090 সেটা হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, তো আমি এটাকে ইনফিনিটি লিখে দিই, আচ্ছা ইনফিনিটি লিখতেছি, ইনফিনিটি, আর এটা হচ্ছে 15 সাইন আলফা 15 কজ আলফা। এই আরমান পরীক্ষা কবে আবার? আরমান পরীক্ষা কবে? আচ্ছা হ্যাঁ, দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, এই ইনফিনিটিকে আবার আমরা লিখতে পারি 1/0, মানে সামথিং ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি। তো ইনফিনিটিকে লিখলাম 1/0, তাহলে এখানে আড়াআড়ি গুণ করলে, এগুলো আগের দিন দেখাইছিলাম, আড়াআড়ি গুণ করলে
এইটা থাকতেছে, ওইটা 0 হয়ে যাচ্ছে। তার মানে পরের লাইনটা এরকম আসতেছে, 10 প্লাস 15 কজ আলফা ইকুয়ালস টু 0। এখান থেকে আলফা যদি বের করি, আলফা সমান সমান এরকম আসতেছে, কজ ইনভার্স এই 10টা ওই পাশে গিয়ে -10 হয়ে যাবে, আর নিচে আসবে 15। আলফার মানটা কত আসে একটু, আচ্ছা আলফার মানটা আসবে, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, 131.8 ডিগ্রি, 131.8 ডিগ্রি। তার মানে এই যে 131.8 ডিগ্রি কোণ করে যদি রওনা দেয় নৌকাটা, তাহলে সে সরাসরি সোজা ওই পারে পৌঁছাইতে পারবে, মানে ন্যূনতম দূরত্বে যাইতে পারবে। আই মিন 5 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করবে। তো এখন এই ক্ষেত্রে তার সময় কত লাগবে আমরা সেটা বের করতে চাচ্ছি। সবার এইটুকু লেখা হয়েছে? ওকে, তো আলফা পেয়ে গেছি, তো আবার আমাদের টি বের করা দরকার, তাই না? তো টি মানে ছিল সবসময় যে দূরত্ব ডি, উপরে ডি থাকবে, আর নিচে আমি কোন উপাংশটা ইউজ হচ্ছে সেইটা নিব। তো এখন দেখ, এই যেটা হচ্ছে নৌকার বেগ ভি, এরও কিন্তু দুইটা উপাংশ আছে, একটা এই বরাবর লম্ব বরাবর, এই যে এটাকে যদি আমরা এই যেভাবে ভাঙি, এই যে সামান্তরিকটা এভাবে আঁকি, এবার এই ভেক্টরটারও দুইটা উপাংশ, একটা হচ্ছে লম্ব বরাবর আর একটা এই বরাবর। তো আমার কিন্তু লাগবে এই যে ডি, এই দূরত্ব অতিক্রম করার জন্য এই উপাংশটা লাগবে, যেটা উলম্ব বরাবর উপাংশ। তো এই উপাংশটাকে আমি দুইভাবে লিখতে পারি, একটু খেয়াল কর। দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে দেখ, এই যে এই কোণটা, এটা যদি আলফা হয় এই কোণটা কত হবে? এটা যদি আলফা হয় এই কোণটা কত হবে? পাই মাইনাস আলফা, এটা কি বোঝা যায়? কারণ পুরাটা 180, তাহলে এটা যদি আলফা হয় এই কোণটা হবে পাই মাইনাস আলফা। এইটুক বুঝছিস কিনা সবাই? আবার বলবো, এই যে এটা মুছে দিলাম, এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ ছিল এটা আলফা, তাহলে পুরাটা হচ্ছে 180, এই কোণটা হবে পাই মাইনাস আলফা, মানে হচ্ছে এই যে 180 মাইনাস 131.8 যেটা আসে। এটা বুঝছিস কিনা? এটা বুঝছিস? আচ্ছা, তাইলে এইটা তো ভেক্টর, এই ভেক্টরের দুইটা উপাংশ, একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে আনুভূমিক। ওকে, তাহলে উলম্ব উপাংশটা কি হবে? এটা যদি পাই মাইনাস আলফা হয়, তাহলে এই অংশটা, এটা ছিল ভি, তাহলে এই অংশটা হবে ভি কস পাই মাইনাস আলফা, এই অংশটা হবে ভি সাইন পাই মাইনাস আলফা। এইটুকু সবাই বুঝতেছিস? এটা যদি ভেক্টর হয়, এই কোণটা যদি পাই মাইনাস আলফা হয়, তাহলে এই নিচের এই অংশটা হবে ভি কস পাই মাইনাস আলফা, আর উপরের অংশটা হবে ভি সাইন পাই মাইনাস আলফা। তো আমাদের লাগবে কোনটা? উপরের দিকে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি ওই নদী পার হইতে চাচ্ছি, তার মানে আমাদের লাগবে সাইন অংশটা। তাহলে এখানে লিখবো ভি সাইন পাই মাইনাস আলফা। ওকে, তাহলে এবার কত আসে? আর আরেকটা ব্যাপার, এই পাই মাইনাস সাইন পাই মাইনাস আলফা মানে কিন্তু সাইন আলফাই। সো তুই চাইলে পাই মাইনাস আলফা নাও লিখে শুধু সাইন আলফা লিখলেও চলে। আচ্ছা, তো এবার ডি ভি সাইন শুধু আলফা লিখলেও কোনো সমস্যা নাই, কারণ পাই মাইনাস আলফা যা সাইন আলফার একই মান। তো এবার মান বসাই দিই, ডি হচ্ছে ডি ছিল হচ্ছে 5 কিলোমিটার, আর ভি ছিল হচ্ছে 15, সাইন আলফার মান হচ্ছে 131.8। কত হয় কেউ একজন হিসাব করতো? 5 ভাগ 15 সাইন, এই আসছে হচ্ছে 0.44। আগের বার কিন্তু ছিল 0.33, মানে তার চেয়ে বেশি আসছে, 0.44 আওয়ার আসছে এবার। আগের বার 1/33 মানে ছিল 1/3 মানে ছিল 0.33। তার মানে ওই ক্ষেত্রে আমরা সময় কম লাগছিল, দূরত্ব একটু বেশি হয়েছে, তাতে কিছু আসে যায় না। বাট এই ক্ষেত্রে আমাদের দূরত্ব কম বাট সময় বেশি লাগছে। তাইলে যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের সময়
বেশি লাগছে, বাট আমরা ন্যূনতম দূরত্বে যাইতে পারছি। আচ্ছা, মোটামুটি এই রকম টাইপেরই কোশ্চেন ঘুরে ফিরে আসবে, কিন্তু এই যে বাংলা কথাগুলো মাঝে মাঝে তোদেরকে একটু কনফিউশনে ফেলে দিতে পারে, এজন্য প্র্যাকটিস করা দরকার হবে বেশি বেশি। আর আরেকটা ব্যাপার, যেমন এই যে ওই যে উত্তর দিক দক্ষিণ দিক এভাবে বললে তখন তোদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো দিকের ব্যাপার, হ্যাঁ ভাই বল। মানে এটা তোর ইচ্ছা আর কি, গাণিতিক পদার্থবিজ্ঞান দেখতে পারিস, তারপরে আবার ধর বা যে কোনো একটা এই পাঞ্জেরি বল বা নিউটন বল, এরাও গাণিতিক কিছু পার্ট বের করে, এটা তোদের ইচ্ছা, তোরা কিনতে পারিস, কোনো সমস্যা নেই। আবার যদি তোরা নর্মাল মিনিমাম দুইটা বই, ওই যে তপনের বই আর হচ্ছে ইসাকের বই, এদের দুইটা বইও যেসব ম্যাথ আছে ওগুলা মোটামুটি, তবে একটা যদি ওরকম একসাথে সবগুলা কিনে নিতে পারিস, যে গাণিতিক পদার্থবিজ্ঞান বা এরকম, তো সুবিধা হয় আর কি। তাহলে তুই সবগুলা ম্যাথ সলভ সহ দেখতে পারলি, সুবিধা আর কি। আচ্ছা, এবার আসি তোদের যেটা বলতেছিলাম, যে ওই যে তোদের যেখানে প্রবলেম হবে, ধর বিশেষ করে এই যে অনেক সময় উত্তর দক্ষিণ এগুলা যদি বলে, আমরা নর্মালি খাতায় যখন উত্তর দক্ষিণ দেখাই, উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, এই সাইডে ইস্ট, এই সাইডে ওয়েস্ট, ওকে। এই চিত্রটা মাথায় গেঁথে ফেলবি। তারপরে এবার যেভাবে বলছে, যেমন ওই যে উদাহরণের একটা বললাম, দ্বারা তপনের একটু বলি, যেগুলা তোদের বুঝতে একটু প্রবলেম হবে প্রথম প্রথম, পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আরো একটা ব্যাপার, এখানে আপেক্ষিক বেগের, যদি কোনো বইয়ে এখানে আপেক্ষিক বেগ নিয়ে যদি কোনো ম্যাথ থাকে, বা ওই যে বৃষ্টি ছাতা ধরার অঙ্কগুলো এরকম যদি থাকে, ওগুলো আমি এখানে করাচ্ছি না, ওটা গতিবিদ্যায় পড়াবো, হ্যাঁ। সো যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি, ওগুলো আমি বুঝেই বাদ দিয়ে যাচ্ছি, কারণ ওগুলো আমার সামনে পড়ানোর দরকার হবে। আর ক্যালকুলাসের যে যোগজীকরণ পার্টটা বাদ দিয়ে গেছি, ওটাও আমরা পরের চ্যাপ্টারে গিয়ে পড়বো। আচ্ছা, এমনি ম্যাথ তোরা সবগুলাই ট্রাই করবি, কোনোটায় প্রবলেম হলে তোদের ওখানেই প্রবলেম হবে, যে অ্যাকচুয়ালি বাংলা ধরতে একটু কষ্ট হয়ে যায়, কথাগুলা ধরতে প্রবলেম হয়ে যায়। যেমন ধর এই যে তপনেরই একটা উদাহরণের মধ্যে এরকম বলা, যে কোন স্থানে বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে, বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। তাইলে তুই আগে ফার্স্টে পশ্চিম দিক খোঁজ, এই যে এটা হচ্ছে পশ্চিম, ওয়েস্ট, ওকে। এটার সাথে 60 ডিগ্রি কোণ করব, তো 60 ডিগ্রি কোণ তো এই দিকেও করা যায়, এই দিকেও করা যায়। তো এইবার পরের কথায় চলে আসছে, 60 ডিগ্রি কোণটা কোন দিকে হবে? 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বাতাস বইছে, তার মানে এই যে তোর দক্ষিণ থেকে বাতাসটাকে পাঠাইতে হবে ওইদিকে, তার মানে এরকম বাতাসটা এভাবে যাচ্ছে, এইখানে 60 ডিগ্রি কোণ করে এই দিকে প্রবাহিত হচ্ছে। সবাই কি এবার কাহিনীটা বুঝছিস? আর বাতাসটা যদি এই দিক থেকে আসতো, তাইলে বলতো পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর থেকে দক্ষিণের দিকে বইছে, এরকম করে বলতো, ওকে। এই সবাই বুঝছিস? কথাটা ধরতে পারছিস কিনা? এবার প্রত্যেকটা ভেক্টরের যেমন দুইটা উপাংশ থাকে, এখানে ওইভাবে বলছে। আচ্ছা, বাতাসের বেগটা আমি বলে দিই, বাতাসের বেগটা বলে দেওয়া হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। তো এটা ধর বাতাসের বেগ ধরলাম 20 কিলোমিটার/আওয়ার। তো এখন বলছে বাতাসের বেগের উত্তরমুখী উপাংশ আর পূর্বমুখী উপাংশের মান কত। আমরা জানি ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করা যায়, তাহলে এই ভেক্টরকে যদি আমি ভাগ করি এরকম, তাহলে এরও দুইটা উপাংশ আসবে। একটা এই দেখ ইসের দিকে আছে, পূর্ব দিকের সাথে আছে, এই যে পূর্ব, আর একটা উপাংশ আছে উত্তর দিকের সাথে। তো তোকে এই উপাংশটা বের করতে বলছে, আর এই উপাংশটা বের করতে বলছে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি এটাও 60 হবে, বিপ্রতীপ কোণ যেহেতু। তার মানে এটা যদি ভি হয়, এটা যদি 60 হয়, এইটুকু হবে ভি কস 60, মানে এটা হবে 20 cos 60। তার মানে বাতাসের পূর্বমুখী উপাংশ যেটা, সেটা হবে ভি কস 60, আর বাতাসের উত্তরমুখী উপাংশ যেটা, সেটা হবে ভি সাইন 60। তো অঙ্ক সহজ, কিন্তু কথা হচ্ছে এই যে বাংলা বুঝে জিনিসটা ধরতে পারা, এটা একটু টাফ। আচ্ছা দাঁড়া, এটাও টাফ থাকবে না, আস্তে আস্তে সোজা হয়ে যাবে। তো এরকম আরেকটা অঙ্ক, যেমন এটা সোজা বলছিল যে একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তরে টানা হলো। তার মানে ব্যাপারটা এরকম, এই যে আবার সেই একই অবস্থা।
বস্তুটাকে দুইটা বল দিয়ে টানা হয়েছে, একটা হচ্ছে 20 নিউটন, তো যেটা 20 নিউটন সেটা হচ্ছে পূর্ব দিকে কাজ করতেছে, তাইলে এই যে এটা পূর্ব, এইদিকে 20 নিউটন বল, ওকে, এটাকে ধরলাম পি বা এটা F1। আর আরেকটা বল কোন দিকে, সেটা হচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তো আবার ওই যে পূর্ব দিকের সাথে তো 60 এইদিকেও হইতে পারে এইদিকেও হইতে পারে, তো পরে বলে দিছে যে এটা উত্তর দিকে টানা হয়েছে, তার মানে 60 করে এইদিকে, এটা হচ্ছে F2, আর মাঝখানের কোণ 60, তার মানে সহজ, পি আর কিউ দেওয়া আছে, মধ্যবর্তী আলফা দেওয়া আছে, তোকে বের করতে বলছে লব্ধির মান অধিক, তার মানে আর বের করবি, আর হচ্ছে টেন থিটা বের করবি, সহজ জিনিস। আচ্ছা, ওকে, কোন রেখাটা, এটা, আচ্ছা, এইটা বিপরীত দিকে বাড়ানো না বাড়ানোতে কিছু আসে যায় না। এইখানে এই যে ওই দিকে কেন নিছিলাম, কারণ বলছিল বাতাস সাউথ থেকে নর্থের দিকে বইছে, এই জন্য বাতাসটাকে ওভাবে দেখাইছি। আর একটা বস্তুকে টানার সময় তুই এই বস্তু যদি এটা হয়, এটাই যদি সেই বস্তু হয়, এইখানে যদি বস্তুটা থাকে, তাহলে বস্তু থেকেই তো শুরু হবে দুইটা বল, সো এটাকে বাড়ানোর দরকার নাই পিছনে, আর বাড়াইলেও কিছু আসে যায় না, ওকে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি, ধর এরকম আমি সব টাইপের যেগুলো আছে, তারপরে কিছু আছে ডট গুণ নিয়ে। ডট গুণ নিয়ে তো তোরা জানিসই যে ডট গুণ দুই ভাবে বলতে পারে, একটা হচ্ছে ওই যে আই জে কে ওভাবে বলা থাকলে তখন আমরা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ওভাবে করতে পারবো। আরেকটা হচ্ছে যদি ওভাবে না লেখা থাকে, আমাদের যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ভেক্টর দুইটার মান এবং মধ্যবর্তী কোণ দিয়ে এ বি কস থিটা দিয়ে ওই ডট গুণ নির্ণয় করতে পারি। তারপরে আরও এটা আমরা জানতাম যে ডট গুণ যদি শূন্য হইতো তাহলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব ছিল, এরকমও কিছু ম্যাথ আছে। তারপর ক্রস গুণ নিয়ে নির্ণায়ক দিয়ে ক্রস গুণ করা লাগে, এবং একই সাথে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হইলে ক্রস গুণ ফল শূন্য ভেক্টর হইতো, এইটার কিছু ম্যাথ আছে। আমি এগুলো কিন্তু মুখে বলে যাচ্ছি, কারণ এগুলো আমরা ওই পড়ানোর সময়ই দেখে ফেলছি, ওইটার সাথে সাথেই দেখে ফেলছি। আচ্ছা, আরও বলছিলাম দুই, হ্যাঁ হ্যাঁ এটাই বলছি, এটা। আচ্ছা, এরপরে হচ্ছে ধর এই যে আমরা ক্রস গুণফলের প্রয়োগ পড়ছিলাম কিছু, যে ক্রস গুণ দুইটা ভেক্টরের ক্রস গুণ দিয়ে আমরা কখনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি, আবার যদি সামান্তরিকের দুইটা কর্ণ হয় সেটাও বের করতে পারি, এরকম কিছু সূত্র পড়ছিলাম, সেইটার কিছু ম্যাথ আছে, তো এগুলাও তোরা পারবি, মানে আমি টাইপগুলো বলে যাচ্ছি। এরপরে ভেক্টরের ওই ক্যালকুলাসের যেগুলো দেখছিলাম, গ্রেডিয়েন্ট বের করা, তারপর হচ্ছে কার্ল বের করা, ডাইভারজেন্স বের করা, আমি ওগুলা ওই টপিকের সাথেই করাই দিছি, তারপরে ওইখানে যদি তোদের প্রবলেম হয় বলবি। আর লাস্ট হচ্ছে এই যে তোদের এই নদী নৌকার ম্যাথ, আর নদী নৌকার ম্যাথগুলো বলি অনেকভাবে করা যায়, ওকে, কোনো কোনো অঙ্কে দেখবি ত্রিকোণমিতি ইউজ করেও করছে, তবে তুই একটা রুল ফলো করলে বেটার, ওকে। আর তুই ওভাবে করলেও সমস্যা নাই, কোনো অঙ্কে পর্যাপ্ত ডাটা থাকে যে তুই ত্রিকোণমিতি ইউজ করে সরাসরি করে ফেলতে পারবি, আবার কোনোটায় পর্যাপ্ত ডাটা নাই, তখন আবার অন্যভাবে করা লাগে, তো প্র্যাকটিস করতে করতেই তুই অ্যাকচুয়ালি বুঝে যাবি। আচ্ছা, আরেকটা ওই যে ক্রস গুণফল দিয়ে আসে, যে হ্যাঁ ভাইয়া বল। মানে আমি আমি একটু বলি, আমি একটু বলতেছি যে ম্যাথগুলা তুই করতে করতে নিজেই বুঝে যাবি যে কোন ক্ষেত্রে তোর কোন প্রসেসটা অ্যাপ্লাই করা লাগবে। কিছু ক্ষেত্রে ধর এরকম হইতে পারে, যেমন একটা অঙ্ক দেখাচ্ছি, নদী আর নৌকার একটা অঙ্ক দেখাই, ওকে। একটা চিত্র, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2015-র কোশ্চেন, এরকম চিত্র দেওয়া উদ্দীপকে, এইটার মধ্যবর্তী দূরত্ব দুই পারের সেটা হচ্ছে 1.5 কিলোমিটার, এটা বলে দেওয়া আছে। আর এ থেকে একটা নৌকা যাত্রা শুরু করছে, সে নৌকাটা চালাইছে এবি বরাবর, মানে তার নৌকার বেগের দিক, এটা যদি ভি বলি নৌকার বেগের দিক, সেটা হচ্ছে এবি বরাবর, সে নৌকা এবি বরাবর চালাইছে, বাট স্রোত থাকার কারণে, এখানে যেহেতু স্রোত যেহেতু আছে, স্রোত তাকে ঠেলে, এই যে এটাকে এ এটাকে বি দেওয়া আছে চিত্রের মধ্যে,
তো স্রোত তাকে ঠেলে নিয়ে গেছে এসি বরাবর, সেটা এইখানে দেওয়া আছে এসি, তার মানে স্রোত তাকে এই বরাবর নিয়ে গেছে ঠেলে। ওকে, তাহলে এই যে জিনিসটা দেওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি লব্ধি। নৌকা এইদিকে ভি বেগে চলছিল, এইদিকে ছিল স্রোত ইউ, দুইটা মিলে লব্ধি বরাবর ওইদিকে গেছে, লব্ধিটাকে আমি ডাব্লিউ দেখাইলাম। ওকে, আর এইখানে কোণ এরকম করে চিত্রের মধ্যে দেওয়া আছে, এই কোণটা 30 দেওয়া আছে চিত্রে। আরো একটা জিনিস লেখা আছে, আরো একটা দাগ দিয়ে এখানে 30 কোণ দেওয়া আছে, এটা গ নাম্বারে লাগবে না, তো আমরা আগে গ নাম্বারের জন্য এইটুক চিত্র লাগবে, সাথে অ্যাডিশনাল চিত্রের মধ্যে এটা দেওয়া আছে এরকম আরেকটা দাগ দিয়ে এখানে 30 ডিগ্রি কোণ করে আরেকটা দাগ দেওয়া আছে, ওটা আমরা পরে আসতেছি। আচ্ছা, তো প্রথমে এই এই পোরশনের জন্য গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, এই যে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো এই ক্ষেত্রে আমাদের আমরা যদি ওই যে এস ইকুয়ালস টু ভিটি সেই সূত্রে অ্যাপ্লাই করতে যাই সেটাও পারবো, আবার ত্রিকোণমিতিও অ্যাপ্লাই করতে পারবো। দেখ ত্রিকোণমিতি কেন অ্যাপ্লাই করতে পারবো, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া, তো সমকোণী ত্রিভুজ হইলে এটা 90 আমি জানি, তাহলে এসি বের করা লাগবে, মানে অতিভুজ বের করা লাগবে। আর এই যে আবার লম্বও জানি, এই যে 1.5 কিলোমিটার, তাহলে সবই আমাদের জানা, তো ত্রিকোণমিতি ইউজ করে বের করে ফেলতে পারি, এটা একটা ওয়ে। আমি বুঝছি সবাই? এখানে লম্বের মান জানি, আবার এইদিকে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ লম্বের মান জানি, আবার এইদিকে হচ্ছে ইসের কি বলে এই কোণ জানি, অতিভুজ লাগবে, তো আমরা লম্ব বাই অতিভুজ যেটা সেটা দিয়ে করে ফেলতে পারবো। আচ্ছা, আমি তোকে দুইভাবেই করে দেখাচ্ছি। তো আমরা এই ক্ষেত্রে যদি এসির মানটা বের করতে যাই, তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজটার জন্য এবিসি এর জন্য, ত্রিভুজ এবিসি এ এই যে ধর এটা যদি ইয়া হয়, এই যে এটা যদি 30 হয়, তাহলে এই কোণটা, এটা আর এটা যেহেতু ইসের কি বলে বিপ্রতি একান্তর কোণ, এটাও 30 হবে। ওকে, তাহলে এটা যদি কোণ 30 ধরি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাইলে আমি লিখতে পারি আমার লাগবে হচ্ছে অতিভুজ, তাইলে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি, আর এটা লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, তার মানে হচ্ছে সাইন 30, সাইন 30 ইকুয়ালস টু এবি বাই এসি। এখান থেকে আমি এসি বের করতে পারি, এটা একটা ওয়ে, আমরা ত্রিকোণমিতি খাটায় অ্যাপ্লাই করলাম। এসি ইকুয়ালস টু হবে 1.5 ইন্টু সাইন 30, মানে এবির মান তো 1.5 কিলোমিটার ছিল, সাইন 30, তাহলে কত হয় দেখতো কেউ একজন হিসাব করে। আচ্ছা দাঁড়া, আমি কি কোনটা ইয়া লিখছি নাকি, বের করতে বলছিল এসি লম্ব বাই, আচ্ছা আমি মনে হয় একটু ভুল লিখে ফেলছি, এটা একটু ভুল লিখে ফেলছি, 1.5 বাই সাইন 30 হবে, উপরে হবে 1.5, নিচে হবে সাইন 30, গুণ লিখে ফেলছিলাম, সরি। তো এটা আসবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার। এসি লিখতে গেলে এই যে এবির নিচে আসবে সাইন 30, আমি গুণ দিয়ে ফেলছিলাম, তো এটা 3 কিলোমিটার আসছে এসির মান। এখন আমরা এটাকে ইয়া দিয়ে করব, ওই যে ত্রিকোণমিতি অ্যাপ্লাই না করে আমরা যে বারবার এসি ইকুয়ালস টু ভিটি অ্যাপ্লাই করতেছিলাম ওটা দিয়ে করি, দেখি তখন কি হয়। তো এবার একটু দেখি, এই এসি বরাবর দূরত্ব অতিক্রম করতে চাই বিকল্প, বা আমরা এটারে বিকল্প বলতে পারি, এটা আমাদের মেইন, কারণ আমরা সবসময় এটা দিয়েই করছি। তো এই বরাবর বেগ কত, এই বরাবর বেগ কিন্তু ডাব্লিউ, এই যে এটা ছিল ইউ ভি, এটা হচ্ছে ডাব্লিউ, তার মানে আমাদের ভি টি দুইটা জিনিস লাগবে, আমাদের এসি হবে হচ্ছে ভি যেটা হবে ডাব্লিউ, আর সাথে লাগবে টি, নদী পার হইতে কত সময় লাগে। তাইলে ডাব্লিউ বের করবো কেমনে, ডাব্লিউ হচ্ছে লব্ধি, তো লব্ধি বের করার সূত্র কি ছিল, পি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা, এখানে কজ আলফা, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত 90, এই যে এটা আলফা। তাহলে এখান থেকে কত আসে সেটা একটু হিসাব করে ফেল, এটা আসতেছে হচ্ছে ইউ স্কোয়ার, ইউ এর মান দেওয়া ছিল হচ্ছে নদীর স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, 4
কিলোমিটার পার আওয়ার, আর ভি এর মান, সরি এটা কি, হ্যাঁ, আর নৌকার বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখানে বসাই দিই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, আচ্ছা cos 90 মানে 0, তো ওই মানটা আর আমি লিখলামই না, ওই পুরাটা 0 হয়ে যাবে। cos 90 মানে যেহেতু 0, ওই পুরাটাই 0 হয়ে যাবে। এখন এখানে কত আসে, এটা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 16, 25 আর 5 আসতেছে, তাহলে এটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এটা পাইছি ডাব্লিউ। ওকে, এবার আমাদের লাগবে টি, সময় লাগবে, সময়টা লাগবে। তো সময় কেমনে বের করতে হইতো, সময় বের করা লাগতো ওই যে দূরত্ব বাই বেগ দিয়ে। ওকে, এই যে সরাসরি দূরত্ব যাইতে এই এই ভি বেগ দিয়ে, এই ভি বেগ যেহেতু পুরাটাই উলম্ব বরাবর আছে, তাহলে টিটা হবে এরকম, ওই যে আমরা যেটা ওই ন্যূনতম সময় বা এরকম যেটা পড়ছিলাম, তাহলে টি এই ক্ষেত্রে কত আসে, টি আসতেছে হচ্ছে, বা এভাবে বলতে পারি, দেখ এভাবে বলতে পারি, এই বেগের ডাব্লিউ এর, এইটা তো তার বেগ, এই ডাব্লিউ এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। ওকে, এই ডাব্লিউ এর এই উপাংশটা দিয়ে সে নদী পার হবে। তো এভাবেও তুই করতে পারিস যে টি ইকুয়ালস টু হবে ডি, নিচে হবে এই বেগের উলম্ব উপাংশ, এই বেগের উলম্ব উপাংশ মানে সরাসরি দূরত্ব যাওয়ার জন্য। তাহলে এই বেগের উলম্ব উপাংশটা কত আসবে, ডাব্লিউ, এটা যদি 30 হয়, এটা হবে ডাব্লিউ সাইন 30 আর কি, ডাব্লিউ সাইন 30। তার মানে সময়টা আসতেছে কত, ডি হচ্ছে 1.5 কিলোমিটার, 1.5, আর ডাব্লিউ হচ্ছে 5, আর সাইন 30 মানে হচ্ছে হাফ। কে বুঝিস না এটা, এইটুক যাওয়ার জন্য এই বেগের সে উলম্ব উপাংশটা নিবে, এটা যদি 30 হয় উলম্ব উপাংশটা হবে সাইন 30। তাহলে এটা কত আসতেছে একটু কেউ আমাকে হিসাব করে বলতো, 1.5 ভাগ আড়াই বোধ হয় না, এটা আসতেছে 0.6, টি এর মান আসতেছে 0.6 আওয়ার। ওকে, তাহলে এবার আমরা কি করি, ডাব্লিউ এর মান পাইছিলাম হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 0.6 দেখি কত আসে, 5 ইন্টু 0.6 আসছে 3, সেম অ্যান্সার আসতেছে। ওকে, সো তোকে বুঝতে হবে তুই কোনটা ইউজ করবি, সেটা তুই ডাটা দেখে ঠিক করবি, আর আস্তে আস্তে তাহলে এক কাজ করতে পারি আমরা, ত্রিকোণমিতির ঝামেলায় না গিয়ে সবসময় একই নিয়ম ইউজ করতে পারি। ওকে, আবার চাইলে তোর যদি দেখ ত্রিকোণমিতিতে করলে এটা কিন্তু 2 লাইন অঙ্কটা শেষ হয়ে গেছে, কিন্তু তোর যদি মনে হয় যে ঝামেলা ভাই আমি এত কিছু মনে রাখতে চাই না, তাহলে সবসময় একই রুল ফলো কর, যে বেগ আর দূরত্ব এগুলা ইউজ কর, তাইলেই হবে। এই সবাই কি বুঝছিস? হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, এটা তো আমি লব্ধি সূত্র দিয়ে বের করছি, এই যে পি স্কোয়ার প্লাস, কি লব্ধি, না না, এই যে এইখানে একটু পোলাপানের প্রবলেম আছে, দেখ এসি আর ডাব্লিউ কিন্তু এক জিনিস না, ডাব্লিউ হচ্ছে বেগ আর এসি হচ্ছে দূরত্ব। অনেকে মনে করতেছে কি যে এই দৈর্ঘ্য আর ডাব্লিউ এক, সেটা কিন্তু সেম না, এইটার সাথে টি গুণ দিলে, সময় গুণ দিলে এসি হয়। এই আবিরের কথাটাকে বুঝতে পারছিস, আবির বলতেছে ভাই আমি যদি ডাব্লিউ বের করি, ডাব্লিউ তো অ্যাকচুয়ালি এসি, ডাব্লিউ এসি না, ওটা বেগ, ওর সাথে সময় গুণ দিলে আমি এসি পাবো। বুঝছিস আবির? ওকে, আচ্ছা, তার মানে চিত্রে আমরা ভেক্টর এঁকে যখন দেখাচ্ছি, আমরা কিন্তু দূরত্বকে নর্মালি ভেক্টর দিয়ে দেখাই না, আমরা ওই বেগ বা এরকম এগুলা দিকযুক্ত রাশিগুলোকে আমরা ভেক্টর এঁকে দেখাচ্ছি। আচ্ছা, এই আবিরের এই কনফিউশনটা কিন্তু আমারও ইন্টারে হইতো, আমার প্রায় এইটা প্যাচ লেগে যাইতো যে এই ডাব্লিউ লেখা আছে এইখানে, তার মানে এই পুরো দূরত্ব বোধ হয় ডাব্লিউ, নট, এইটা কিন্তু না, এইখানে এই ডাব্লিউ বেগ বোঝানো হচ্ছে, তো বেগের সাথে অবশ্যই সময় গুণ দেওয়ার পর আমি দূরত্ব পাবো, তার মানে এই যে সময় গুণ দেওয়ার পরে দূরত্ব আসছে। আচ্ছা, তাইলে আজকে আমি মানে আনুষ্ঠানিকভাবে ভেক্টর চ্যাপ্টারটাকে ক্লোজ বলতেছি।
এরপরে যদি কারো প্রবলেম থাকে ক্লাসের আগে বা পরে বলবি, আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমরা গতিবিদ্যা শুরু করে দেবো ইনশাল্লাহ। আর গতিবিদ্যা 9-10-এর বেসিক দিয়েই পড়া যাবে। আর আমাদের এখন বারবার ঘুরে ফিরে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে ভেক্টরের দুইটা উপাংশ, একটা আনুভূমিক একটা উলম্ব, এই কথা দুইটা বারবার ইউজ হবে। আর ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন শিখছি, ইন্টিগ্রেশনটা একটু পড়াইতে হবে, যখন ওই টপিক আসবে আমি পড়াই দিব, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, ভালো থাকিস সবাই। আর অবশ্যই নিজেরা ইয়া করিস, ম্যাথগুলা দেখিস। আল্লাহ হাফেজ।